আসসালামু আলাইকুম। আপনি কখনোই কোনো জায়গায় চিরস্থায়ী না। একদিন আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরপারের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে চিরন্তন বাস্তবতা। এটাই আপনাকে মেনে নিতে হবে। আপনি যতই ক্ষমতাধর হন না কেন, একদিন না একদিন আপনাকে এই ক্ষমতা ছাড়তেই হবে। ঠিক যেমনটা ছাড়তে হয়েছে 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে। এই 15 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে বিডিআর বিদ্রোহ, রোহিঙ্গা, রাজাকারদের ফাঁসি, গণজাগরণ মঞ্চ, ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা, জঙ্গি হামলা, অপোজিশন লিডারদের কারাগারে প্রেরণ, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কোটা আন্দোলন। একটি আন্দোলন যা করা হচ্ছিল কোটা সংস্কার করার জন্য। 56% কোটাকে কমিয়ে আনার আন্দোলন শুরু করেছিল ছাত্রছাত্রীরা। কিন্তু এই আন্দোলন একসময় বাধ্য করল শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার জন্য। তবে কি একরোহামি এবং ভুল সিদ্ধান্তের কারণে আজকে ক্ষমতা ছাড়তে হলো শেখ হাসিনাকে? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। যদি আজ আমি শহীদ হই, আমার নিথর দেহটা রাজপথেই ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে, ঠিক তখনই আমায় বিজয় ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতর লাশ কখনোই তার বাবা মা গ্রহণ করবে না। এ যেন এক নতুন 21শে ফেব্রুয়ারি। সালটা 1952, স্থানটা ঢাকা ইউনিভার্সিটি। ছাত্ররা করছিল এক আন্দোলন। এই আন্দোলনটা ছিল ভাষার জন্য আন্দোলন। সেদিনও রাজপথে নেমেছিল পুলিশ এই আন্দোলন ঠেকানোর জন্য। গুলিবর্ষণ করেছিল ছাত্রদের বুকে। সেদিনও মৃত্যুবরণ করেন সালাম, রফিক, বরকত সহ আরও অনেকে। ঠিক যেমনভাবে প্রাণ দিতে হয়েছে আবু সাইদ বা মুগ্ধের মতো আরও অনেককে। আন্দোলনটা একই, নিজের যোগ্য পাওনাটা বুঝে নেওয়া। যুগের পর যুগ কেটে গেলেও আজও নিজের যোগ্য পাওনা বুঝে নেওয়ার জন্য করতে হয় আন্দোলন। সময়টা পরিবর্তন হয়ে গেলেও শিক্ষার্থীদের আজও ন্যায্য পাওনাটি বুঝে নিতে হলে দিতে হয় প্রাণ। 1971 সালে যুদ্ধের পর দেশের প্রচুর মানুষ যখন যুদ্ধাহত এবং বাস্তুচ্যুত, ঠিক এই প্রেক্ষাপটে 1972 সালে শেখ মুজিবুর রহমান প্রথম কোটা সিস্টেম চালু করেন। কিন্তু এই কোটা সিস্টেমের মূল উদ্দেশ্য আসলে কি ছিল? তখনকার সময় দেশের অনেক মানুষই পিছিয়ে ছিল। সমাজের অনেক মানুষ পিছিয়ে থাকার কারণে বৈষম্যের সৃষ্টি যাতে না হয়, সেই কারণে শেখ মুজিবুর রহমান এই কোটা সিস্টেমকে চালু করেন। এই কোটা সিস্টেমে নির্দিষ্ট শ্রেণীর মানুষদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 30%, মহিলাদের জন্য 10% এবং নির্দিষ্ট জেলা বা অঞ্চলের জন্য 10% এবং সংখ্যালঘুদের জন্য 5% এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1%। সর্বমোট 56% কোটা নির্ধারণ করা হয়। যদি সহজভাবে বলতে যাই, তাহলে যদি 100টি সরকারি চাকরির স্থান থাকে, তাহলে সেখানে 56 জন চাকরি পাবে কোটায় এবং 44 জন চাকরি পাবে মেধা তালিকায়। তবে কোটা সিস্টেম নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করা হয় এই কোটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য। 2018 সালে এই কোটা সিস্টেমের আন্দোলনের কারণে একে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছিল। কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই। 2024 সালে এসে আবারও যখন এই কোটা সিস্টেমকে পুনর্বহাল করা হয়, তখনই শুরু হয় নতুন করে আন্দোলনের। শিক্ষার্থীরা সবসময় চেয়েছিল যে কোটা সিস্টেমকে সংস্কার করা হোক, যাতে করে মেধার ভিত্তিতে চাকরির সুবিধাটা বেশি পাওয়া যায়। শিক্ষার্থীরা কখনোই আসলে কোটা সিস্টেমকে সম্পূর্ণরূপে বাতিল করে দিতে বলেনি। 2008 সালে প্রথমবারের মতো কোটা সিস্টেম নিয়ে আন্দোলন করা হয়, কিন্তু সেই সময় এটা আসলে এত বড় পরিসরে ছিল না। 2013 সালে কোটা সিস্টেম নিয়ে আবারও আন্দোলন করা হয়। সেই সময় এই আন্দোলনটি অনেক বড় আকার ধারণ করে। এই আন্দোলনের ফলে সরকার কোটা সিস্টেম নিয়ে ভাবতে বাধ্য হয়। সবচেয়ে বড় আন্দোলনটা হয় 2018 সালে। 2018 সালের কোটা আন্দোলনের স্লোগান ছিল নো মোর কোটা। এই স্লোগানে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। এই বড় পরিসরের আন্দোলনের কারণে একটা সময় সরকার এই কোটা সিস্টেমকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। কিন্তু 2024 সালে এসে আবার কেন এই কোটা আন্দোলন শুরু হলো? 2024 সালে এসে কোর্ট থেকে আবারও একটি রায় প্রদান করা হয়, যেখানে বলা হয়েছিল 2018 সালে যে কোটার বিরুদ্ধে রায়টি প্রদান করা হয়েছিল, এটা আসলে সম্পূর্ণ ভুল ছিল। আদালত বলেছে সংবিধান অনুযায়ী সমাজের দুর্বল এবং অঞ্চলভিত্তিক মানুষদের জন্য কোটা সিস্টেম রাখা যেতে পারে। আদালত আরও উল্লেখ করে সংবিধানের আর্টিকেলের 29-এর 3
3 অনুযায়ী সরকারি চাকরিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যায়। এই আইনটির উপর ভিত্তি করে আদালত কোটা সিস্টেমকে আবার চালু করার নির্দেশ দেয়। সরকার এই রায়কে স্বাগত জানায় এবং বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এই রায়ের পর জনমনে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারো কারো মতে কোটা সিস্টেম আসলে দরকারি ছিল, কারো কারো মতে কোটা সিস্টেমের আসলে কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে শিক্ষার্থীরা আবারও নেমে আসে রাজপথে, কারণ তাদের মতে এটি মেধার প্রতি অবিচার করা। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে কোটা সিস্টেমকে সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। বর্তমানে 5% মুক্তিযোদ্ধাদের জন্য এবং উপজাতিদের জন্য 1% এবং সংখ্যালঘুদের জন্য 1% জায়গা রাখা হয়েছে, যার মানে 7% হচ্ছে কোটা এবং 93% হচ্ছে মেধা তালিকায় চান্স পাবে সরকারি চাকরিতে। কিন্তু তাহলে শেখ হাসিনাকে কেন পদত্যাগ করতে হলো এবং ছাড়তে হলো দেশ? প্রথম দিকে ছাত্র আন্দোলন খুব শান্তশিষ্টভাবে চলছিল। ছিল না কোনো গোলযোগ, ছিল না কোনো গণ্ডগোল, না ছিল কোনো ভাঙচুরের ঘটনা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পাঠানো হয় পুলিশ। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাবার বুলেট, টিয়ার সেল, এমনকি সাউন্ড গ্রেনেড পর্যন্ত নিক্ষেপ করা হয়। ঠিক এর মধ্যে শেখ হাসিনার মুখ থেকে প্রেস কনফারেন্সে এমন একটি কথা আসে, যেই কথাটি আসলে ছাত্র সমাজের জন্য সম্পূর্ণ লজ্জাজনক ছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই কথাটি শোনার পর ছাত্র সমাজের মধ্যে উদ্বিগ্নতা আরো বেড়ে যায়। তারা স্লোগান দিতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একজন ছাত্রের জন্য যে তার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য আন্দোলন করছে, এটা খুবই লজ্জাজনক যে তাকে রাজাকার ডাকা হচ্ছে। ছাত্রদের উপর সহিংসতা আরো একটু বৃদ্ধি পায় যখন ওবায়দুল কাদের এই বক্তব্যটি দেন। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আর এই বক্তব্যের পরে আন্দোলনকারীদের উচ্ছেদ করার কাজে লেগে যায় ছাত্রলীগ। তাদের বর্বরতাটা এতটাই ছিল যে তারা নারী শিক্ষার্থীদের পর্যন্ত ছাড় দেয়নি। প্রত্যেকটা আন্দোলনকারীকে বেধড়কভাবে মারধর করা হয় এবং গুলি করে শহীদ করা হয় অগণিত স্টুডেন্টকে। এছাড়াও আন্দোলনকারীদের উদ্দেশ্যে হেলমেটধারী অনেককেই গুলি করতে দেখা যায়। এরপর আন্দোলনকারীদের বিতাড়িত করার জন্য রাস্তায় নামানো হয় আর্মিদের, যাতে পরিস্থিতি কন্ট্রোলে আনা যায়। কোটা দাবি মেনে নেওয়ার পর থেকে শুরু হয় আরো বেশি বর্বরতা। অযথায় ধরে নিয়ে যাওয়া হচ্ছিল স্টুডেন্টদের, বিভিন্ন প্রকার নাশকতার মামলা দিয়ে স্টুডেন্টদের আদালতে তোলা হচ্ছিল। পথচারী থেকে শুরু করে যে কোনো ধরনের স্টুডেন্টদেরই গ্রেপ্তার করছিল তারা, যার ফলে স্টুডেন্টরা আবারও আন্দোলন শুরু করে। এবার তারা আন্দোলন শুরু করে 9 দফা নিয়ে। এই 9 দফার মধ্যে উল্লেখযোগ্য দফা ছিল শেখ হাসিনাকে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে এবং এই শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের দায়ভার নিতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যে সকল স্টুডেন্টদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি, যার ফলে ঘটনা আরো বেগতিক হয়ে যায়। এবার স্টুডেন্টরা দাবি করে 1 দফার, আর সেই দাবিটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি জানানোর পর স্টুডেন্টদের উপর বর্বরতার চিত্র যেন আরো বৃদ্ধি পায়। একদিনেই প্রায় মারা গিয়েছিল 100-র বেশি স্টুডেন্ট। এছাড়াও বিভিন্ন স্থানে পাওয়া যায় গণকবরের সন্ধান। শেখ হাসিনা ছাত্রদের এই আন্দোলনকে খুব ছোট আকারে নিয়ে নেয়। তিনি মনে করেন প্রশাসনের ব্যবহার করে হয়তোবা এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে, কিন্তু তিনি কখনোই কল্পনা করেননি এই ছাত্র আন্দোলন এত বড় পরিসরে হবে, যা তাকে দেশ ছাড়তে বাধ্য করবে। স্টুডেন্টদের উপরে এই বর্বরতার কারণে 5ই আগস্ট একটি লং মার্চের ঘোষণা দেওয়া হয়, যেখানে বলা হয় দেশের সকলেই যাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং গণভবনকে ঘেরাও করে নেয়। ঘেরাও করার ঠিক আগ মুহূর্তে তাকে জানানো হয়েছিল যে দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ, তাকে পদত্যাগ দিয়ে দেওয়া উচিত। এরপরেও তিনি আসলে মানছিলেন না। দেশের সকল বাহিনীর প্রধানকে ডেকে তিনি মিটিং করেন এবং তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলেন, কিন্তু সেনা প্রধান এটাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন। যখন তিনি বুঝতে পারেন যে কোনো বাহিনী এখন তাকে আর সমর্থন করছেন না, তখন তিনি পদত্যাগ দিয়ে দেন এবং তার বোন রেহানার সাথে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেশের উদ্দেশ্যে একটি বক্তব্য পেশ করেন, যেখানে তিনি নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেন এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। গণভবন নিজেদের দখলে নেওয়ার পর অনেককেই দেখা যায় গণভবনের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে হাতের কাছে যে যাই পেয়েছে তা নিয়েই চলে যাচ্ছে।
এমনকি অনেককে দেখা যায় গণভবনের ভেতরেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছেন তারা। অনেকের কাছে মনে হতে পারে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও এ কেমন বর্বরতা। কারণ আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা অন্যের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মালামাল নিয়ে চলে যাচ্ছেন, লুটপাট করছেন। আপনাদের এই লুটপাট করার জন্য ছাত্ররা আসলে আন্দোলন করেনি, তাই নিজেদেরকে চোর জাতি বলে প্রমাণ দেওয়া বন্ধ করুন। আবার এক শ্রেণীর মানুষজন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চালাচ্ছে। দয়া করে এই সকল কাজকর্মগুলো বন্ধ করুন এবং একটি নতুন বাংলাদেশ গঠন করার প্রতিশ্রুতি গ্রহণ করুন। আর যে সকল সরকারি সম্পদ ধ্বংস করছেন, অর্থাৎ আপনি যদি এগুলো ধ্বংস করে থাকেন তাহলে নিজের সম্পত্তি ধ্বংস করছেন। স্টুডেন্টরা কখনোই কিন্তু শেখ হাসিনার পদত্যাগ দাবি করেনি। প্রথম দিকে তারা শুধুমাত্র কোটাকে সংস্কার করার দাবি জানিয়েছিল। যদি তিনি এই কোটা নিয়ে অনেক পূর্বেই কার্যক্রম শুরু করতেন, ছাত্রদের সাথে কথা বলতেন, তাহলে হয়তোবা দেশের মানুষকে এত ধ্বংসলীলা দেখতে হতো না। সবসময় ক্ষমতার ব্যবহার করে প্রশাসনকে দিয়ে আন্দোলনকারীদের দমিয়ে রাখা সম্ভব না। এই বিষয়টা যদি তিনি আগে বুঝতেন তাহলে হয়তোবা তাকে আজ দেশ ছেড়ে চলে যেতে হতো না। এখন বিষয় হচ্ছে, যে সকল দুর্বৃত্তরা নানান জায়গায় আগুন দিচ্ছে, দেশের সম্পদ ধ্বংস করছে, এই সম্পদগুলো কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আগে বা পরে দেশে যে সকল সরকারই ছিল না কেন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি কেউই কম করেনি। তবে এখন আমাদের এমন একটি সরকার প্রয়োজন যা দেশের জন্য আসলেই কাজ করবে, সত্যি মানুষের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। আন্দোলনকারীদের উপর যেভাবে সহিংসতা করা হয়েছে, আন্দোলনকারীদের যেভাবে হত্যা করা হয়েছে, তাদের হত্যার বিচার যেন সেই সরকার করে। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, এই ছোটখাটো লুটপাটগুলো আপনারা বন্ধ করুন। আন্তর্জাতিক মহলে দেশকে এই চোর হিসেবে রিপ্রেজেন্ট করবেন না। এগুলো ধ্বংস করে কোনোই লাভ নেই। এগুলো আমাদেরই সম্পদ, একটা সময় আবার আমাদের টাকা দিয়েই এগুলো তৈরি করা হবে। আর যদি এভাবেই চলতে থাকে দেশ, তাহলে কখনোই আমরা উন্নতের কাতারে যেতে পারবো না, সর্বদাই উন্নয়নশীল হিসেবেই পড়ে থাকবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।